আমরা যদি ভিআইপি হয়, আপনারা ভিভিআইপি ভোটাররা। কারণ আমাকে জানেন আপনারা, মিথ্যাভাবে 42 দিন জেলে আটকে রেখেছিল। সেই সময় কোর্টে আমার উকিল বলে ফেলেছিল, যখন দেখছে এবার পুলিশ কাস্টাডি থেকে জেল কাস্টাডি হবে, যে যেহেতু এমএলএ ডিভিশন 1 বলা হয়, ওখানে ডিভিশন 1 ট্রিটমেন্ট করা হোক, অর্থাৎ ভিআইপি ট্রিটমেন্ট। আমি সঙ্গে সঙ্গে জজকে বলেছিলাম, না স্যার আমি নেব না, আমি সাধারণ কায়েদি যেরকম ভাবে থাকে সেই রকম ভাবেই আমি থাকবো। পরে আমাকে জিজ্ঞাসা করেছিল অনেকে, কেন আপনি কাজটা করলেন? আমি বলেছিলাম তাদেরকে যে যেই নাগরিকের ভোট নিয়ে আমি অসাধারণ ব্যক্তি হচ্ছি, তাহলে সাধারণ মানুষগুলোকে আমার যেদিনকে অসাধারণ ব্যক্তির মতো ট্রিটমেন্ট দেওয়া হবে জেলে, সেই দিন থেকেই হয়তো পরের বারে জেলে যদি যাই আমি, তাহলে তখন ভিআইপি ট্রিটমেন্ট নেবো। তো আজকে আসলাম, যদিও পরে খেয়াতে আসছিলাম, মধ্যখানে আবার পারাপার করলো, আমাদের ছেলেরা আবার ভোট নিয়ে গিয়েছিল। বলার কারণ, আচ্ছা আটকানোর কারণ কি? এখানেই ওষুধটা আমি দিতে এসেছি, আমি একটা ওষুধ দিতে আসি। যেখানে আসি না, আমি ধর্ম নিয়ে লড়াই করার কথা বলার পক্ষে আমি নয়। কারণ ধর্ম আপনাকে যেই ধর্মেরই হন না কেন, সেই ধর্ম আপনাকে শান্তির কথা বলেছে। গেরুয়া পোশাক যদি বলেন, গেরুয়া ত্যাগের প্রতীক, গেরুয়াটা ত্যাগের প্রতীক। যে সে গেরুয়া পড়ার ক্ষমতা রাখে না, কিন্তু এখন যে সে আমার মতো লোকেরা গেরুয়া পড়ে এখন ভণ্ডামি করছে। আমাকে আটকানো কেন হচ্ছিল, এটাই ভাবতে আপনাদেরকে। এত আছে লোকজন, নওশাদ সিদ্দিকীকে আসলে ওকে আসতে দেওয়া যাবে না, ওর প্রোগ্রামে ডিস্টার্ব করা হবে। তা আমি এসে কি বিস্ফোরণ ঘটাই? আমি এসে কি এমন কথা বলে দিই যে মানুষে বিভেদ লেগে যাবে? আমি এসে কি এমন কথা বলে দিই যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে? বলতে পারবে কেউ? আমার একটা শব্দ যদি কেউ বলতে পারে যেই শব্দের জন্য পার্টিকুলার কোনো কমিউনিটির মানুষ আঘাত পেয়েছে, কোনো কাস্টের মানুষ আঘাত পেয়েছে, বলতে পারবে না। আশা করছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ আমাকে এই ভুলটা ধরিয়ে দিতে পারবে না। ভুল হয় বক্তব্যের মধ্যে। যাক বন্ধুগণ, আজকে আমি এখানে এসেছি 3-4টে বিষয় নিয়ে আজকে আলোচনা। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য আলোচনা, প্রতিবাদ সভা। তামান্না খুন, আপনার নদিয়া জেলার একটি ক্লাস 9-এর বাচ্চা মেয়েকে খুন করেছে, এই ক্লাস 4-এর 9-10 বছরের বাচ্চা মেয়েকে খুন করেছে। ভেরি রিসেন্ট এই কসবা ল কলেজে একটি বোনকে গণধর্ষণ করেছে। তার প্রতিবাদে কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে, সেটার অবসান হওয়ার জন্য প্রতিবাদ সভা। এবং বিভিন্ন রাজ্যে আমাদের বাঙালি শ্রমিক, বাংলা ভাষায় যারা কথা বলে, তাদের উপরে যে দমনপীড়ন নেমে এসেছে, অত্যাচার যেটা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা। আমি এই বিষয়গুলো কিছু কিছু বলবো। সাথে সাথে এত মানুষকে যখন কাছে পেয়েছি, আরো আনুষঙ্গিক কিছু বিষয় বলবো। অসুবিধা হবে কারো? আমাকে আটকানোর কারণ এটাই হচ্ছে, বিধানসভা তো টিভি নয়। বিধানসভার মধ্যে গিয়ে ভাঙড়ের বিধায়ক ভাঙড় সহ গোসাবা, সুন্দরবনের জন্য, উপকূলবর্তী এলাকার মানুষের জন্য কি কি দাবি করেছে, তাহলে আপনারা জানতে পারতেন। কিন্তু বিধানসভার টিভি নাই, ওখানে কি আলোচনা হচ্ছে আপনারা জানতে পারেন না। কিন্তু আপনাদেরও আওয়াজ তোলা দরকার যে আমাদের ভোট নিচ্ছে, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে বাবু, বিধানসভায় গিয়ে ঘুমাচ্ছে না, গল্প করছে না, আমাদের গোসাবার মানুষের জন্য কথা বলছে, রাজ্যের মানুষের জন্য কথা বলছে। এটা জানার দরকার আছে না নাই ভাই? কিভাবে জানবেন? কবে 2 বছর পরে বই আকারে বার হবে তখন বক্তব্য জানবেন। কিন্তু যদি টিভি থাকতো, লাইভ যদি চলতো, এটা তো লাইভ হচ্ছে এখন, ঠিক এই ধরনের বিধানসভায় টিভি থাকা দরকার আছে না নাই? আমি তো বারবার বলি লাইভ হওয়া দরকার। আমাকে আটকাবার কারণ এই জন্যই, আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই গোসাবার মানুষের জন্য, সুন্দরবনের মানুষের জন্য, সাগরের মানুষের জন্য, হিঙ্গ জন্য, সন্দেশখালীর মানুষের জন্য, কাকদ্বীপের মানুষের জন্য, এনটিআর যে সমস্ত এই সুন্দরবন লাগোয়া এলাকা আছে, সেই সমস্ত মানুষের জন্য আমি আওয়াজ তুলেছিলাম। ভাঙড়ের মানুষের সাথে সাথে এই সুন্দরবন প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য আমি আওয়াজ তুলেছি। কলকাতায় যদি পিজি হসপিটাল থাকতে পারে, এনআরএস থাকতে পারে, আরজিকর থাকতে পারে, কেন সুন্দরবন এলাকাতে ওই পিজি হসপিটালের মতো বড় হসপিটাল তৈরি হচ্ছে না? তার জবাব আমি চেয়েছি, এসে জানিয়ে দেবো। ওই জন্যই ভয় নওশাদকে আটকাক, নওশাদ নাচতে পারে। আপনি তো আমাকে ভাই ভোট দেননি, আপনার আমি বিধায়ক নয়।
কিন্তু আপনার জন্য বলেছি। বলুন, আপনার এখান থেকে ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হয়? কলকাতায় যেতে হচ্ছে, না হলে প্রাইভেট হসপিটালে, তাই তো নাকি? ভুল বলছি নাকি ভাই? বললে বলবেন। ক্যানিং মহকুমার হসপিটালে যান, কদিন আগে খবর দেখলাম কল আছে, কলে জল নাই। আমি আপনাদের জন্য আওয়াজ তুলেছি। আপনাদের জন্য আমি কি বলেছি? প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আসবে, কখনো আইলা, কখনো বুলবুল, বিভিন্ন নামে ঝড় ঝাপটা হবে, বাঁধ ভেঙে যাবে, লোকালয়ে পানি ঢুকে যাবে, চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাবে, মিষ্টি পানির মাছের যে ভেড়িগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। আবার একটু আপনাদের 2-4 জনকে ডেকে একটু ক্ষতিপূরণ দিয়ে ছবি টুপি তুলবে। আপনারা বছরে বছরে ফি বছর আপনারা এইরকম ভাবে এই দুর্যোগের শিকার হচ্ছে। আমি বিধানসভায় প্রস্তাব দিয়েছি যে খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে না দান করে প্রতি বছর এই সুন্দরবন এলাকার, অর্থাৎ এই নদী, যেখান থেকে নদী রয়েছে এই বর্ডার এলাকাতে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক। মানে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক। একবার বাঁধ নির্মাণ করলে কম করে 100 বছর আর এই সুন্দরবনের মানুষ প্রাকৃতিক দুর্যোগে যে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওটা আর হবে না। এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি আপনাদের জন্য। এটা নওশাদ সিদ্দিকী এসে যদি বলে দেয় তাহলে লজ্জা পাবে। লোকাল বিধায়ক, লোকাল এমএলএ, লোকাল জেলা পরিষদের মেম্বার, লোকাল পঞ্চায়েত সমিতির সভাপতি যে দাবিটা করেনি, যাকে আমরা ভোট দিইনি, যাকে আমরা মুসলমানদের দল বলে দেখে দিচ্ছি, সেই মুসলমানদের ঘরের ছেলেটা গোসাবার মানুষের জন্য ভাবছে। এই ভোটের জন্য কিন্তু চাইনি। ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, সম্পূর্ণ আপনার অধিকার, আমি জোর করতে পারবো না। কিন্তু পশ্চিমবাংলার নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি বারবার দেখতে পাচ্ছি। আপনি বলুন না, থুতু দিয়ে আটা ছেনে কিছু হবে? যদি এই সমস্যা সমাধান করতে হয়, আমি বলছি না একবারেই যে 3 কিলোমিটার কি 200 কিলোমিটার বাঁধ করে দাও, কিন্তু প্রতি বছর যদি 10 কিলোমিটার করে বাঁধ বাঁধতো, আজকে 14 বছর পার হয়ে 15 বছরে চলছে, তাহলে তো 150 কিলোমিটার বাঁধ কংক্রিটের হয়ে যেত। গোসাবা শুধু নয়, এই এলাকার মানুষজন, শুধু গোসাবা বিধানসভা ব্লক নয়, বিভিন্ন ব্লকের মানুষ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচত কি বাঁচত না? বলেন আপনারা। আপনাদের জন্য এই দাবি তোলাটা হয়তো আমার অপরাধ, ওই জন্য আমাকে বোর্ডে আসতে দেবে না, খেয়াতে আসো। আরে ভাই, আমার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে। আমি পীর পরিবারের সন্তান, আমি পীর পরিবারের সন্তান বলে আমাকে ভোট দাও, আমি এই কথা জীবনে বলিনি আর বলবো না। কিন্তু বলছি, একদিকে যেমন আমি পীর পরিবারের সন্তান, সাথে সাথে যারা আজকে আমাকে আটকে রেখেছিলে, আগে বলে যাচ্ছি, যদি খেয়াও না দিতে, আমি আমার সিকিউরিটি জিজ্ঞাসা করছিল, স্যার আপকো সুইমিং আতে হ্যাঁ? আমি বলছি বিলকুল, আমি সাঁতরে পারি হয়ে চলে আসার মতো আমি ক্ষমতা রাখি। রুগা পেটকে দেখলে কি হবে, এই দমটা আমার আছে। সুতরাং ওই খেয়া টেয়া বোর্ড বন্ধ করে আমাকে আটকে রাখতে পারবে না। আমি একদিকে যেমন আমার একটা পরিবারের আছে, সাথে সাথে একটু জানিয়ে রেখে যাই, আমি নিয়মিত ভলিবল প্লেয়ার ছিলাম, ন্যাশনাল লেভেলে ভলিবল খেলে এসেছি, ঠিক আছে? সুতরাং ওই এই সবগুলো মাঝে মধ্যে দেখবেন এসে আমাকে একটু ধমকি চমকি দেয়, আমি বলি আমাকে ধমকি চমকি ঠান্ডা করতে যেও না। আমি সিনিয়র ইন্ডিয়া প্লেয়ারদের এগেনস্টে চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি, টুর্নামেন্ট খেলেছি, তাদের এগেনস্টে খেলে ম্যান অফ দ্য ম্যাচ আমি নিয়ে এসেছি, তারা থেকে বাদ দিয়ে আমি পেয়েছি। সুতরাং আমি সেই ছেলে, আমাকে এইরকম করা যায় না। বন্ধুগণ, আমি আজকে গুটি কয়েক কথা নিয়ে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি বলে বিভিন্নভাবে এতদিন মারধর হতো, আক্রমণ হতো, খুনও করেছে। এখন প্রশাসন এদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ইল্লিগালি এদেরকে ধরে রাখছে, ডিস্টার্ব করছে। আপনারা ভুলে গেলে চলবে না, আপনাদের পাশের বিধানসভা, ওটা হচ্ছে সাবির মল্লিক, হরিয়ানায় পিটিয়ে খুন করেছিল। তারপরের সপ্তাহেই মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে পিটিয়ে খুন করেছিল, তাকে গলা কেটে খুন করেছিল। অপরাধটা কি? পরিযায়ী শ্রমিক, পেটের জ্বালাই ওখানে গিয়েছিল কাজ করতে, কাউকে ধর্মের নামে মেরেছে, তো কাউকে ভাষাগত কারণে খুন হতে হয়েছে। বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। বারবার আমি বলছি রাজ্য সরকারকে, যেটার বন্ধ হওয়া দরকার, বন্ধ করা দরকার। বন্ধ আমি আপনি এক করতে পারবো না, বন্ধ করবে রাজ্য সরকার, পলিসি নিতে হবে। এই আপনারা বলুন, এই গোসাবার মানুষজন কি ভিন্ন রাজ্যে কাজে যায়নি?
বাঙালি আজকে আমাকে যে অনেক কটা ফোন এসেছে মন্দির বাজার বিভিন্ন জায়গা থেকে, পুলিশ তাদেরকে তুলে নিয়ে গিয়েছে বাঙালি, বাংলাদেশি বলে। অপরাধ কি? বাংলা ভাষায় কথা বলেছে। এরা ভুলে যাচ্ছে, চাই উড়িষ্যার মানুষ হোক, আর ত্রিপুরায় হোক, মহারাষ্ট্রে হোক, আর সাউথ ইন্ডিয়ারই হোক, স্বাধীনতা সংগ্রামে বাংলা ভাষায় কথা বললে ওনাদের অবদান হয়তো ওরা ভুলে যাচ্ছে। স্বাধীনতা সংগ্রামীদের যদি লিস্ট করা যায়, সেই লিস্টের সর্ব উপরের দিকে যারা থাকবে তারা বাংলা ভাষায় কথা বলা। আর দুর্ভাগ্য আমাদের, বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন্ন দেশি বলে বাংলাদেশি বলে আমাদেরকে দেখে দিচ্ছে। আর আমাদের রাজ্য সরকার কোনো তার প্রতিক্রিয়া সেই অর্থে দিচ্ছে না, এটা বন্ধ করছে না। এটা তো বন্ধ করতে হবে। আপনাদের যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। খাতায় কলমে সরকারি খাতায় যেটা আছে সেই তথ্যটা দিচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবাংলা থেকে 21 লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে তাদের রুজি রুটি হচ্ছে, তারা ইনকাম করছে। আর ঠিক উল্টো দিকে প্রায় 2 কোটি বিভিন্ন রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলায় এসে কাজ কাম করে ইনকাম করছে। তাহলে আমাদের থেকে 21 লক্ষ গিয়েছে, ওই দিক থেকে 2 কোটি এসেছে। এখানে উড়িষ্যাতে রিসেন্ট খুব এই সমস্যাটা হচ্ছে। আর একটা কথা বলি, যে মুসলমান বলে শুধু ভিন্ন রাজ্যের মানুষকে ডিস্টার্ব করছে, এটা যেন ভুল, এটা যেন মাথায় রাখবেন না কেউ। উড়িষ্যায় দেখছিলাম গলায় যে কি কাঠি বলে মালা, তুলসী মালা দিয়ে আছেন এক ভদ্রলোক, সে ফেরি করে নিয়ে যাচ্ছে ওখানকার লোকাল মানুষজন, তাকেও বাংলায় কথা বলার জন্য তাকে তাড়িয়ে দিচ্ছে। শুধু তাই না, যাদেরকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখার চেষ্টা করছে, যদিও আমি ছাড়াবার চেষ্টা করছি আমার ক্ষুদ্র ক্ষমতাতে, অনেককে বার করেছি, বাকিগুলোকে আশ্বস্ত করেছি কেউ চিন্তিত হবেন না, বাকিগুলোকে বার করব আমি, প্রয়োজনে আইনি লড়াই করে হলেও বার করে নিয়ে আসবো। তবে একটু টাইম আমাকে দিতে হবে, আমি মানুষটা ছোট, আমার ক্ষমতাও ছোট, আমি ধীরে ধীরে পারবো। কিন্তু তাদেরকেও ডিস্টার্ব করছে। আমি এই ডিস্টার্বটা তো বন্ধ হওয়া দরকার, বন্ধ করা তো দরকার। শুধু একটা চিঠি পাঠিয়ে দিলে ডিস্টার্ব বন্ধ হবে না। চিঠি তো আমরা পাঠাবো, আমরা বিরোধী দলে আছি। যারা শাসক দলে আছে তাদেরকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে। বন্ধ একদম এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই মুহূর্তে উড়িষ্যাতে পশ্চিমবাংলার কম বেশি 30,000 মানুষ কাজ করছে। অর্থাৎ পশ্চিমবাংলার বাঙালি নাগরিক উড়িষ্যাতে গিয়ে কাজ করছে, রুজি রুটির জন্য উড়িষ্যা রাজ্যকে বেছে নিয়েছে। কত? 30,000। আর উড়িষ্যা থেকে 3 লাখের ঊর্ধ্বে উড়িয়া সমাজের মানুষ, উড়িষ্যার মানুষ এসে পশ্চিমবাংলায় কলকাতায় কাজ করে, তারা রুজি রুটি হচ্ছে, তাদের পরিবারকে টাকা পাঠাচ্ছে, পরিবারও সুখে স্বাচ্ছন্দ্যে আছে। এইবার বলুন, যদি আমাদের 30,000কে উড়িষ্যার মানুষের সহ্য না হয়, তাহলে আমার মুখ্যমন্ত্রী একবার তো বলা দরকার ছিল উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে, যদি তুমি আমার 30,000কে সহ্য করতে না পারো তাহলে আমি ফেরত নিয়ে চলে আসবো 30,000কে, আর আপনার 3 লাখ এখানে আছে তাদেরকে কিন্তু আমি উড়িষ্যায় পাঠিয়ে দেবো। তাহলে অত্যাচার বন্ধ হতো না? ওভারনাইট অত্যাচার বন্ধ হয়ে যেত। কিন্তু পাঠানোর বিপক্ষে আমি। সংবিধানের 15 নম্বর আর্টিকেল বলছে, জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের আলাদাকে সামনে রেখে কোনোভাবেই তাদেরকে বৈষম্য করা যাবে না। অর্থাৎ রেস্ট্রিকশন এরিয়া ছাড়া পশ্চিমবাংলার নাগরিক মহারাষ্ট্রে যে থাকতে পারে, কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, বাসস্থান কাটতে পারে। মহারাষ্ট্রের নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্ত গিয়ে বিচরণ করতে পারে। ফ্রিডম অফ মুভমেন্ট, এই যে চলাচলের স্বাধীনতা, সেটাই কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শুধু বাঙালি শ্রমিকদের বাংলা কথা বলে আটকাচ্ছে, এটা বাঙালি বিদ্বেষী শুধু নয়, সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে। সেটাকে আটকানোর জন্য, বন্ধ করার জন্য আমাদের রাজ্য সরকারের সেই তৎপরতা দেখতে পাচ্ছি না। তাই আমাদের আজকে এই প্রতিবাদ সভা। 2021 সালের আগে অনেক গল্প শুনলেন, পরিযায়ী শ্রমিকরা ট্রেন ভর্তি করে আসলো, ভোট দিল, আপনি ক্ষমতার মসনদে বসলেন। সেই পরিযায়ী শ্রমিকদের উপরে যখন অত্যাচার হচ্ছে, আপনার বলিষ্ঠ কণ্ঠ আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না।
আমরা এখানে প্রতিবাদ সভা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করছি। জানিয়ে দিতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যদি ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে আপনি ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার শ্রম দপ্তরের সামনে যারা অত্যাচারের শিকার হচ্ছে সেই পরিবারগুলোকে নিয়ে বসবো গিয়ে। হয় আপনি এদের কাজের ব্যবস্থা করে দিন, না হলে ভিন্ন রাজ্যে কাজে গেলে এদের নিরাপত্তা দিন, না হলে পরিবার পিছু কম করে 10,000 টাকা করে বেকার ভাতা দিন, এদের সংসার চলবে। দাবি আমাদের কি ভুল হবে নাকি? বিহার থেকে 10 লাখের ঊর্ধ্বে মানুষ পশ্চিম বাংলায় এসে কাজ করছে, কেউ ড্রাইভিং করছে, কেউ মুটেগিরি করছে, যে যার মতো করছে। আমরা কোনোদিন একটা বিহারিকে ডিস্টার্ব করেছি? আমরা বরঞ্চ আগলে রেখেছি। পশ্চিম বাংলার আমরা নাগরিক, আমরা এই বৈচিত্র্যতে বিশ্বাস করি। আমাদের দেশের নাগরিক হিসাবে তাদেরকে আগলে রেখেছি। আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। সেই বিহারে যদি গিয়ে আমার এক বাঙালি শ্রমিক আক্রান্ত হয়, তাহলে আমার এই বাঙালি শ্রমিকের পাশে থাকা দরকার বিহারের জনগণকে, বিহারের প্রশাসনকে। আর যদি জনগণ, প্রশাসন, বিহারের মানুষ যদি আমাদের নাগরিককে নিরাপত্তা না দিতে পারে, আমার বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে, আপনি বিহার সরকারকে বলুন যে আপনার 10 লক্ষ আপনি ফেরত নিন, আমার 1 লক্ষ আমি ফেরত নিয়ে চলে আসছি। 10 লক্ষ ফেরত নেবে মনে হচ্ছে আপনাদের? মাথা পিছু যদি 3 জন ধরি, তাহলে 30 লক্ষ মানুষ বিহার সরকারকে পেরেশানে ফেলে দেবে। বলে তোমরা কি অত বড় অপদার্থ? আমরা 10 লক্ষ মানুষ পশ্চিম বাংলায় আছি, আমাদেরকে পশ্চিম বাংলার মানুষ ভাই বলে বুকে আগলে রেখেছে, দেশের নাগরিক বলে বুকে আগলে রেখেছে, প্রশাসনকে দিয়ে নিরাপত্তা দিচ্ছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। আর তুমি 1 লক্ষ সামলাতে পারছো না? ঠেলাই পড়বে তো ভাই। তো সেই ঠেলার জায়গাটায় নিয়ে যাচ্ছে কি মুখ্যমন্ত্রী? নিয়ে যাচ্ছে না কেন? মাঠটা এখানেই আছে। মাঠটা খাচ্ছে কে? মুসলমান। মাঠটা খাচ্ছে কে? ওবিসি ক্যাটাগরির হিন্দু মুসলমান। মাঠটা খাচ্ছে কে? পিছড়ে বর্গের হিন্দু। মাঠটা খাচ্ছে কে? সব দেখুন আদিবাসী পিছড়ে বর্গের যারা কাজে গিয়েছে। কারা? ম্যাক্সিমাম কারা ভাই বলুন না? আপনাদের এখানে যারা কাজে গিয়েছে সব পিছড়ে বর্গের মানুষ। সুতরাং মার খাচ্ছে, এরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। কদিন আগে দেখছিলাম ইউপিতে দলিত হওয়া হচ্ছে অপরাধ হয়ে গেছে। আমাদের এখানে এখন দেখবেন প্যান্ডেলের থেকে, রিওয়াজ থেকে বেশি এখন হল ভাড়া নিয়ে এখন বিয়ে শাদী হচ্ছে না? তো উত্তরপ্রদেশে দলিত পরিবার হল ভাড়া করে বিয়ের ব্যবস্থা করেছিল, এইটাই তার অপরাধ। বলছে তুম লোকে এতনা হিম্মত হো গিয়া, মানে ওদের এতটাই সাহস হয়ে গেছে, তোমরা হল ভাড়া করে বিয়ে দিচ্ছ। মায়েরে হল থেকে নামিয়ে দিয়েছে, কুনেকেও মেরেছে, বরকেও মেরেছে, পরিবারের লোকজনকেও মেরেছে। মানে জন্ম হয়েছে আমাদের মার খাওয়ার জন্য। ওই জন্য আমাদের মার খেলে কারো মুখে কথা হয় না। পিছিয়ে বর্গের আমরা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খাই আমাদের, তা আমরা মারধর খেলে, আমাদের উপরে অত্যাচার হলে রেড়ে করে ওঠে না। আর শহরের মানুষ যদি একটু চলতে গিয়ে পানিতে যদি একটুখানি পাটা ডুবে যায়, তাহলে কি করবে? সঙ্গে সঙ্গে বড় মিডিয়া হেডলাইন, দেখেছো বৃষ্টির পানিতে রাস্তা জ্যাম। আর এখানে হাজার হাজার বছর ধরে বোঝানোর জন্য বলছি, মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাঁধ ভেঙে চলে যাচ্ছে, ঝড়ে মানুষের বাড়ির চাল উড়ে যাচ্ছে, আবাস যোজনার বাড়িটা লুট হয়ে গেল, যে টাকা দিতে পারছে না সে বাড়ি পাচ্ছে না, আর যে টাকা দিচ্ছে তার পাকা বাড়ির পরেও সে বাড়ি পাচ্ছে। এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই শহুরে বাবুদের। তাই বন্ধুগণ, সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। সরকারের উপরে আমাদেরকে প্রেশার তৈরি করতে হবে। সরকারটা কি জিনিস? আগামী 5 বছর আমি নাগরিক, আমি ভালো কিভাবে থাকবো, আমার বাংলা কিভাবে ভালো থাকবে, আমার ছেলে স্কুলে গিয়ে কিভাবে শিক্ষা পাবে, আমি অসুস্থ হলে আমি কিভাবে ট্রিটমেন্ট পাবো বিনামূল্যে, আমি ক্ষুধার্ত আমি কিভাবে খাবার পাবো। এক কথাই যে পশ্চিমবাংলা আমাদের এই পরিবার ভালো থাকবে, তার জন্য আগামী 5 বছরের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়। এটার নাম হচ্ছে সরকার। আর আমাদের মতো রাজনৈতিক কারবারি যারা চিটিংবাজি বেশি করে ফেলছি, আমরা এসে আপনাদের বলি বাবা তোমাকে সোনার চামচে খাওয়াবো, কেউ বলে রূপোর চামচে খাওয়াবো, কেউ বলে ডায়মন্ডের চামচে খাওয়াবো। আপনাদের মনের ওর মধ্যে যার কথাটা পছন্দ হয় তাকে সরকারে বসিয়ে দেন। কিন্তু চামচ তো দূরের কথা, প্লাস্টিকের চামচও দেয় না। এত গল্প অনেক সময়, কেউ বলে সোনার চামচ, কেউ বলে রূপোর চামচ, কেউ বলে ডায়মন্ডের চামচে খাওয়াবো। ও চামচ তো, ওই চামচ তো দূরের কথা, প্লাস্টিকের চামচও দেয় না। দোষ তো আমাদের স্বীকার করতে হবে, আপনাদের ভোটারদের।
আপনি আশা করছেন আম খাবেন আর লাগাচ্ছেন আমড়া গাছ, আম পাওয়া যাবে? আপনি চাই একটা উন্নত মানের হসপিটাল হোক, এই গোসাবা ব্লকের মানুষদেরকে সরকারি পরিষেবা এখানে পাবে, এই ব্লকে পাবে। এখানকার মানুষকে ঘাট পার হয়ে ওপারে গিয়ে কখনো কলকাতায় গিয়ে না ট্রিটমেন্ট নিতে হয়, এটা আশা করছেন। আর দায়িত্ব কাদের হাতে তুলে দিচ্ছেন? যাদের সাথে এই এলাকার প্রাইভেট হসপিটালগুলোর সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে হসপিটাল কোথায় আছে একটু বলুন, আমি তারপরে গল্প শোনাচ্ছি। হ্যাঁ, এক্সরে হয়? কদিন পরে পরে হয় বলুন একটু, কেন হয় না? এবার আমি একটু গল্প শোনাই। কাউকে খারাপ লাগছে না ভাই এই বক্তব্য? চোর ডাকাত আমি বলবো নি, আপনারাই বলে দেবেন কে চোর কে ডাকাত। কাউকে খারাপ লাগছে না তো? হ্যাঁ, আমি একটু শোনেন একটু তাহলে। কিন্তু প্রসঙ্গ ছিল এইখানে, আমি কিন্তু অন্য লাইনে চলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? হলে বলবেন, টপিক চেঞ্জ করে দেবো, প্রচুর টপিক আছে আমার কাছে। তো গোসাবা হসপিটালে আপনি চিকিৎসা নিতে গেলে সরকারি হসপিটালে পাচ্ছেন? পাওয়া যায় না। আমি এখানে বলে যাচ্ছি আপনাদের, আমি জানি না, বিশ্বাস করুন যে হসপিটালটার কথা বললেন, যদি এক্সরে মেশিন থাকে দেখবেন টেকনিশিয়ান নাই। যদি টেকনিশিয়ান থাকে বলবে প্রিন্ট করার মেশিন, এই কাগজ নাই। বুঝতে পেরেছেন? প্লেটে এই ধরনা পা কেউ এ হয়ে গেল, কি বলে, অ্যাক্সিডেন্ট হলো, এটা এক্সরে করতে হয়। তো এক্সরে যে রিপোর্টটা বার হবার কোনো সময় বলবে কাগজ নাই, তো কোনো সময় বলবে কি ওই যে প্লেট বলে ওটাকে, প্লেট নাই। এই হচ্ছে দুরবস্থা। এবার আপনাকে বলছি, আপনার দরকার ইমিডিয়েট, ক্যানিং হসপিটালে যেতে পারছেন না, ওখানে গেলে কিছু পাবেন, ওখানে আবার সবের জ্ঞাতাগুতি, প্রচুর মানুষের গুতোগুতি, তো কি হবে? কি এমার্জেন্সি দরকার, কোথায় যেতে হবে? প্রাইভেট হসপিটালগুলো। আর এই গোসাবাতেই প্রাইভেট হসপিটাল আছে না নাই ভাই বলুন? হ্যাঁ বলুন না, একটু বলতে ভয় লাগছে নাকি? খোঁজ নিন তার মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লক লেভেলের নেতাদের কত ভালো সম্পর্ক। কি বলছি বুঝতে পেরেছেন? তার মালিকগুলোর সাথে তৃণমূলের নেতাদের কত ভালো সম্পর্ক রাখারও কারণ আছে। যদি সরকারি হসপিটালে এক্সরে করতে যাওয়া হয় বিনা পয়সায় হবে, আমি কি টাকা দিয়ে আর বেসরকারিতে যাব? আমি আমার কথা বলছি, আমি যদি সুযোগ পাই সরকারি, কেন ছাড়বো? টোলে ফিরি, আমি বিনা টোল দিয়ে কি যাই? বিনা টোলেই তো যাই, কারণ আমি বিধায়ক, এমএলএ, টোলটা ফ্রি, 10 টাকা না। আমি আমার কথা বলি, অন্যজন কার গায়ে লাগতে পারে। আমি একটা কারণে টোল দিয়ে যাই, দাঁড়াতে হয় না বলে সাই বেরিয়ে যায়। তারপরও উদাহরণের জন্য বলছি, 10 টাকা সেকেন্ড ব্রিজে আসলে টোলে আমাদের 4 হুইলারে 10 টাকা, কিন্তু আমার জন্য ফ্রি কেন? আমাদের জন্য কেন ফ্রি? আমরা ভিআইপি পার্সন বলে, তো আমাদের মতো কেউ ছাড়ে না। তো আপনাদের বলুন, একটা এক্সরে করতে গেলে কত খরচ আছে মার্কেটে? 300 টাকা। যদি আপনার এই লোকাল হসপিটাল এক্সরে যদি সরকারের পক্ষ থেকে করা থাকতো, তাহলে কি আর বেসরকারি এক্সরে সেন্টারে গিয়ে এক্সরে করতেন? গোসাবার সব থেকে বড় লোকটাও যে লাইন দিত, আর সব থেকে গরিব মানুষটাও গিয়ে লাইন দিত, তাহলে বেসরকারি হসপিটালগুলো মাছি মারতো না? কি বলছি বুঝতে পারছেন না? যাতে না ওদের মাছি মারতে হয়, সরকারি এক্সরে মেশিনটাকে খারাপ করে রেখেছে তৃণমূলের কিছু নেতারাই। আমি এটা বলে যাচ্ছি এখানে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি। কেন? কিছু নেতা, সবাই না। কারণ ওদেরকে একটা মাসোহারা দেওয়া হয় যে মাসে বন্ধু তুমি এটা আমার রাখো, তুমি সরকারের হসপিটালটা না পরিষেবা ঠিকঠাক হয়, ওখানে পরিষেবা ঠিক হলে আমাকে মাছি মারতে হবে, বরঞ্চ ওইখানটা কুকুর গরু ছাগল থাকার খোয়ার বানিয়ে দাও, ওখানে মানুষ যাবে না, এমার্জেন্সিতে আমার কাছে আসবে, তার জন্য মাসে মাসে তোমাকে আমি একটা টাকা পার্সেন্টেজ দেব। বুঝতে পারছেন? আর সেই নেতার কথাই আপনি অমুকের বাড়ি ভাঙচুর করতে যাচ্ছেন, তমুকের বাড়ি ভাঙচুর করতে যাচ্ছেন, সেই নেতাই কথাই। নেতার ট্যাপে পড়ে আপনি সকালবেলা যাকে জ্যাঠা বলে ডাকলেন, সকালবেলা যাকে কাকা বলে ডাকলেন, নেতার কথা শুনে সন্ধ্যাবেলা তার বাড়ি ভাঙতে যাচ্ছেন। এটা আমাদেরকে একটু ভাবতে হবে। আর এখন তো সব মানে ধর্মভিত্তিক দল বেরিয়ে গেছে, এখন হিন্দু ভাই ভাই বলছে, জানি না কালকে আবার কেউ বলতে পারে মুসলমান ভাই ভাই, সবই ধান্দাবাজি। আমি বলে দিলাম, যে বেটা দেখবেন এই ধর্ম নিয়ে রাজনীতি করেছে, সে সব থেকে বেশি সেই ধর্মের মানুষকে ডুবিয়েছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জিও বলেছিল মুসলমান বিপদে আছে, মুসলমানদের উদ্ধার করব। গোসাবার মানুষেরা বুকে হাত দিয়ে বলুন, এখানে তো একটা বাজার, তো আমার মাইকের আওয়াজ গেলে আমি যদি
ভুল বলি, কেউ এসে বলবে যে না ভাইজান বা বিধায়ক সাহেব, আমাদের এলাকায় একটা স্কুল হয়েছে 2011 সালের পর থেকে গোসাবাতে নতুন একটা স্কুল হয়েছে, হাত তুলে বলুন তো কারো বুথে হয়েছে ভাই? হলে বলবেন যে আমি বলে আমার ধারণাটা পাল্টে নেব আমি। কিন্তু 2011 সালের আগে আপনাকে গল্প শুনিয়েছিল মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে পিছিয়ে আছে, সরকারি চাকরিতে পিছিয়ে আছে, আমাকে ভোট দাও আমি মুসলমানদের বাঁচাবো। মুসলমানরা ভাবলো এবার আমার একটা রক্ষাকর্তা এসেছে, আমাকে বাঁচাবে। বাঁচানো তো দূরের কথা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পাড়ায় পাড়ায় স্কুল গড়াতে দূরের কথা, পাড়ায় পাড়ায় ইলিগাল মদের দোকান বানিয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। 2014 সালের আগে কেন্দ্রের তখন কংগ্রেস ছিল, বিজেপি তখন অপোজিশনে, তারা বলছিল যে আমাকে ভোট দাও, আমি হিন্দুদের বাঁচাবো, হিন্দু বিপদে আছে। আমি তখন অন্তত মন থেকে ভেবেছিলাম যে অন্তত একটা সম্প্রদায়ের মানুষ একটু বাঁচুক, মুসলমানরা তো গেছে, হিন্দু বাঁচুক। কিন্তু আমরা কি দেখলাম? বুকে হাত দিয়ে বলুন গোসাবার ভাই, আমার হিন্দু সমাজের ভাইরা, যে বিজেপি ক্ষমতায় আসার পরে গোসাবার জন্য, পশ্চিমবাংলার জন্য কেন্দ্রের বিজেপি সরকার কেন এমসের মতো হসপিটাল এই সুন্দরবনে কেন এটা করেনি? বা এখানকার কোনো গরিব হিন্দু ভাই কেন্দ্রের বিজেপি ক্ষমতায় আসার পরে তিনি ব্যক্তিগত লাভবান হয়েছে বা তার সমাজের মানুষ লাভবান হয়েছে? বুকে হাত দিয়ে বলুন, আমি বলছি বলতে পারবেন না। কিন্তু লাভবান হয়েছে তারাই, কারা বলুন তো? অমিত শাহ ছেলে জয় সাহা, তার ব্যবসার 14,000 গুণ বৃদ্ধি পেয়েছে। আর আমার পাড়ায় হিন্দু ধর্মের মানুষ, এই গোসাবার এই মার্কেটের কথা বলছি, 2014 সাল 2011 সালের আগে দিনে যতটুকু বেচা কিনা করতো, যে লাভটা থাকতো, এখন ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। ভুল বলছি নাকি? ভুল বললে বলবেন, শুধরে নেবো। 2011 সালের আগে মমতা ব্যানার্জি এসেছিল মুসলমানকে বাঁচাতে। মুসলমান বেঁচেছে কি মুসলমান পেছন দিকে চলে যাচ্ছে? আপনি এখানকার একটা মুসলিম দোকানদারকে জিজ্ঞাসা করলে বলতে পারবে, কারণ তার ব্যবসা তলানিতে চলে যাচ্ছে। কিন্তু মুসলমানকে বাঁচানোর নামে দিদির ভাইপো কিন্তু আজকে বেঁচে আছে। ও হিন্দুকে বাঁচাবার নামে অমিত শাহজির ছেলে জয় শাহজির ব্যবসা 14,000 গুণ বেড়েছে। আর এ মুসলমানকে বাঁচাবার নামে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তির রকেট গতিতে বেড়েছে। আর বোকা হয়েছে এই গোসাবার হিন্দু, গোসাবার মুসলমান। অভিষেক ব্যানার্জিকে শুনেছেন তো? চোখের ডাক্তার দেখাতে কোথায় যায়? আমেরিকাতে। 1 কোটি টাকা নাকি শুনেছি ফিজ। ঔষধ নয়, শুধু ডাক্তার দেখাতে যায় 1 কোটি টাকা। ভালো কথা, আমি রাজনৈতিক চরম বিরোধী হওয়ার পরেও আমি চাইবো যে ওনার চোখের দ্রুত সুস্থ আরোগ্য কামনা করি, যাতে চোখ ভালো হয়ে যায়, সেটা চাইবো। কিন্তু প্রশ্ন আমার এখানে, 2011 সালের আগে এখানকার গোসাবার মানুষের যে দুরবস্থা ছিল, 2025-এ সেই দুরবস্থার কতটা পরিবর্তন হয়েছে আপনারাই বলবেন। কিন্তু কালীঘাটের ব্যানার্জি পরিবারের 2011-র আগে যে সম্পত্তি ছিল আর 2025-এ তার আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। বাঁচাতে আসলো আপনাকে, নিজে বেঁচে গেল। আর ওদিকে দিল্লিতে মসনাদে বসে বাঁচাতে আসলো আপনাকে, আর বাঁচলো নিজের ভাইপোকে। আর আপনি বলুন না, এখানে মমতা ব্যানার্জির ভাইপো চোখের দেখাতে 1 কোটি টাকা ফিস দিয়ে আমেরিকায় যাচ্ছে। আপনাদের এখানে অনেকে আছে 3 থেকে 4 বা ম্যাক্সিমাম 5,000 টাকার জন্য চোখের ছানি অপারেশন করতে পারছেন না। অনেক আছে ভাই। যদিও এখন একটা প্রকল্প বেরিয়েছে, আপনাদের জানিয়ে দিই ভাই, আমি মানে গঠনমূলক বিরোধিতা করার পক্ষে। দাঁড়াও, নামটা কি ভুলে যাচ্ছি গো। চোখের আলো। পশ্চিমবাংলা সরকারের এখন একটা নতুন প্রকল্প আছে, যারা অর্থের অভাবে চোখের অপারেশন করতে পারছেন না। এটা নিয়ে আবার অনেকে বলতে পারে তৃণমূল হয়ে গেল নাকি ভাইজান, কিন্তু আমি গরিব মানুষদের জন্য আমাকে বলতে হবে ভাই, আমি না বলে চলে যাওয়ার পক্ষে নয়। ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলে যাব আমি। চোখের আলো একটা প্রকল্প আছে, যার মধ্যে রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার আপনার আমারই ট্যাক্সের টাকা দিয়ে আপনার আমার চোখের ছানি। ভাই বক্তব্য সময় কথা বললে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, তুমি চুপ করো না, ওকে দেখছি তো। চোখের অপারেশন হয়, তবে একটা সতর্কবার্তা আমি দিয়ে যাচ্ছি। মেটিয়াপুরুজে জানেন তো, মেটিয়াপুরুজে
এই চোখের আলো প্রকল্পে অপারেশন করে খবরের কাগজে এসেছিল, পেপারে এসেছিল, আমি বিধানসভাতেও বলেছি যে একাধিক ব্যক্তির চোখে দেখতে পাচ্ছে না, এই অভিযোগে কিন্তু আছে। হট করে গিয়ে আপনারা বললেন, আমি বললাম, করে ফেললাম, যদি কারো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায় যেন বলবেন না যে নওশাদ ভাই ওখানে বলেছিল, ওর নামে মামলাটা এবার ঠোক। এটা সরকারি প্রকল্প। কেন দৃষ্টিশক্তি হারিয়েছিল? যে ড্রপগুলো দেওয়া হয় সেগুলো একটু দামি দিলে হারায় না। এরা এতটা বড় অসভ্য, এরা ওইটাও ডুপ্লিকেট মাল দেয়। ঠিক যেমন ডুপ্লিকেট স্যালাইন চলছে, ডুপ্লিকেট ঔষধ চলছে, ঠিক এই ড্রপটাও ডুপ্লিকেট দিয়েছিল বলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি ফিরে আসি আবার, যে আমার বলার বক্তব্য এটাই যে আপনি পাড়াতে হিন্দু মুসলমান করছেন, হিন্দু হিন্দু ভাই ভাই করছেন, মুসলমান ভাই ভাই করছেন, কিন্তু প্রকৃত অর্থে যারা হিন্দু হিন্দু বা মুসলমান ভাই ভাই করছে তাদের অবস্থা দেখুন, আর যারা ওদের কথা শুনে হই হই করছে তাদের অবস্থা দেখুন, দুটো দেখতে পাবেন। কদিন আগে আমি গিয়েছিলাম আপনার বসিরহাটে গিয়ে আমি একটা কথা বললাম। বসিরহাটে একবার দাঙ্গা হয়েছিল, আপনারা জানেন তো, সাম্প্রদায়িক দাঙ্গা। আমি বললাম যে সতর্ক থাকবে তোমরা, আবার করতে পারে ভোটের জন্য। লাভটা কার হবে? লাভটা কার হবে? রাজনৈতিক কারবারিদের। সন্ধ্যেবেলায় এরা কি করে জানেন? সন্ধ্যায় টিভির সামনে বসে, এরা বসে হাত পা খুব ছোড়াছুড়ি করে। আপনারা দেখেন, আপনারা কি দেখেন? হাত পা ছোড়াছুড়ি করে। আর আমিও তো মাঝে মধ্যে গিয়ে বসি, আর আমি কি দেখি একটু আপনাদের শোনাবো, শুনবেন? যারা শুনতে চান একটু হাত তুলুন তো। আমার মনে হয় আমি বক্তব্য ঠিকঠাক দিতে পারছি না, এনার্জি নেই কেন আপনাদের? না না, তাই লাগবে না, আমি ঠিকঠাক বলতে পারছি তো। দেখুন এই চোর ডাকাতকে আপনারা ধরে নেবেন। আমি একটু গোড়াতে বলতে চাই যে আমরা অশান্তি করব আর কারা লাভবান হবে। সন্ধ্যার সময় যে টিভিতে বসে না, এই বসার আগে ওদেরকে আবার আসে অনেকের কাছে, এই কি বলে ওটাকে, মেয়েরা বেশি করে ওটাকে, ছেলেরাও আজকাল শুরু করে দিয়েছে, শুধু মেয়েদের অপমান করছি না, মেকআপ করে ওরা বসে টিভির সামনে আর হাত পা ছোড়াছুড়ি করে। ঠিক যখন ডিবেট শেষ হয়ে যায় আবার একটু বসে চা বিস্কিট খাই, তখন বলে কেমন দিলাম বলতো তোদেরকে? ও বলে ভালোই দিয়েছিস, তোর কিন্তু এটা বলা উচিত হয় না, তোর সাথে আমার এত ভালো সম্পর্ক। অর্থাৎ সব নেতাই মিল আছে। আর বাসন্তীতে গোসাবাতে, এবার সাগরে, ভাঙড়ে, ক্যানিংয়ে নেতা আর বুথ স্তরের মানুষের মধ্যে মারপিট লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করে। আমি একদিন ডিবেটে অংশগ্রহণ করতে গিয়েছি, আমাকে নিয়ে আসলে ওদের অফিস রুমে বসালেন, বসিয়ে একজন মহিলাকে ডাকলেন, ডেকে বলছে সাহেবের একটু মেকআপটা করিয়ে দাও। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার সাথে পাকামো মারছে, হতে পারে না, আমি হালকা বয়সী ছেলে, হালকা ভাবি নাই আমাকে। অনেক পুলিশ হালকা ভাবে নিয়েছে, তাদের বুঝিয়ে দিয়েছি আমি কেমন ছেলে, যাক হালকা ভাবে নেয়, আমি আর কি মারছে। দেখে একজন ভদ্র মহিলা হাতে এরকম একটা বাক্সর মতো নিয়েছে হাজির, বলছে চলুন। আমি কোথায় যাবো? বলছে মেকআপ রূপে চলেন। আমি কেন? বলছি না আপনাকে এটা করে দেবো। আমি না, আমার ফাটাফুটি যা আছে ভাই চলে যাবে। তারপর আমি জানার চেষ্টা করলাম অ্যাকচুয়ালটা কি। যারা সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে না, তাদের অনেকে ভালো করে মুখে মেকআপ করে বসে আপনাকে আমাকে বোকা বানায়। তো আপনাকে আমাকে এখানে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু ক্ষমতার কেউ মসনদে টিকে থাকবে, আর না কেউ ক্ষমতার মসনদে যেতে চাইছে। আর আপনার আবার যে ক্ষতি হয়ে যাবে, এরা একবারের জন্য তাকাচ্ছে না। যদি সত্যিকারের অর্থে গোসাবার হিন্দু মুসলমানের জন্য এই রাজনৈতিক কারবারিরা ভাবতো, তাহলে এই গোসাবার হসপিটালের কথা বিধানসভায় বিজেপি অন্তত চিৎকার করত, হসপিটালটাকে সুপার স্পেশালিটি করে নিয়মিত চিকিৎসা পরিষেবার জন্য। গোসাবার পার্সেন্টেজ যদি দেখি, অবশ্যই এখানে হিন্দু সমাজের মানুষের পার্সেন্টেজ বেশি। তো ভোটটা দরকার ওদের, হিন্দুদের, মুসলমানের তো ভোট লাগে না ওদের, কিন্তু বলে একবারের জন্য বলেছে। কিন্তু কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, সন্ধ্যাবেলায় বসে গোসাবার মানুষের জন্য প্রয়োজনে চোখে বাম লাগিয়ে কাঁদতে শুরু করে দেবে। আমার অনুরোধ এটাই বলার জন্য, এটা বলার কারণটা হচ্ছে এটা, যে রাজনৈতিকদের কারবারিদের ফাঁদে আপনারা পড়বেন না। রাজনৈতিক কারবারিরা আপনাকে আমাকে শুধুমাত্র ব্যবহার করে তাদের ক্ষমতা দখল করার জন্য, তারপরে আপনাকে আমাকে আর চিনবে না। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি, কতদিন পরে তো 21শে জুলাই হবে, 21শে জুলাই হবে। অনেক ইতিহাস আছে। যেই পুলিশের কনস্টেবলটা ডেপুটি জয়েন্ট সিপির সামনে বন্দুক ধরেছিল, ভুলে যাচ্ছি নাকি আমরা তাদেরকে, তার নামটা কি মনে আছে? সিরাজুল হক মন্ডল না এই ধরনের নাম,
সত্যিকারের কথা, তার মুখে আমি কদিন আগে কথা শুনলাম, সে যদি না জয়েন্ট সিপির সামনে বন্দুকটা ধরতো, যে একে যেভাবে মারা হচ্ছে ভদ্র মহিলাটিকে, এ মরে যেতে পারে। আপনারা বন্ধ করুন, নাহলে আমি গুলি চালিয়ে দেবো। তার মুখের কথা শুনে আমি বলছি, যে ব্যক্তিটির জন্য মমতা ব্যানার্জি আজকে বেঁচে আছেন বা মুখ্যমন্ত্রী চেয়ারেও বসেছেন, সেই ব্যক্তিটাকে যখন এই ঘটনা ঘটে যাবার পরে তখন তো তাকে সাসপেন্ড করলো, তাকে কাজ থেকে বহিষ্কার করেছে। এত বছর হয়ে গেল, যার প্রাণ মমতা ব্যানার্জির প্রাণ যার হাতে বাঁচলো, যার মাধ্যমে বাঁচলো, তাকে তো অন্তত চাকরিটাতে রিজয়েন দেওয়ার করার ব্যবস্থা করার দরকার ছিল, তো তাকে ব্যবস্থা করেনি। আর আপনাকে আমাকে নিয়ে ভাববে? আপনাকে আমাকে ওরা কিছুই ভাবে না। তাই অনুরোধ, ভোট যাকে ভালো লাগবে দেবেন। বিজেপিকে পছন্দ হয়েছে বিজেপিকে দিন, তৃণমূলকে পছন্দ হয়েছে তৃণমূলকে দিন, আইএসএফ যদি প্রার্থী দেয় পছন্দ হলে দেবেন, কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে, যাকে ইচ্ছা ভোট পছন্দ হলে আপনারা দিন। কিন্তু দিনের শেষে আপনারা প্রতিবেশী, আপনাদেরকে এখানেই থাকতে হবে, এটা মাথায় রেখে আপনাদের পলিটিক্স করা দরকার বলে আমি মনে করি। কারণ যদি শুভেন্দু বাবুর কথাই শুনে উত্তেজিত হয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা অশান্তি লেগে গেল, শুভেন্দু বাবুর মেদিনীপুর থেকে এখানে আসার আগে ভিটে মাটি চাটি। নওশাদ সিদ্দিকীর কথা শুনে উত্তেজনায় পড়ে যে একটা হিংসায় জড়িয়ে পড়লেন। আমি ওখান থেকে আসতে বাড়ি থেকে 4.5 ঘন্টা টাইম লাগবে, তার আগে সব সিন শেষ। আর আমি এসে কি বলবো, এটা করা উচিত হয়নি। চলো দেখে নেবো, একদম ছাড়বো না, গল্প শুনিয়ে কেটে পড়বো। আমি সামনে পিছনে ফোর্স নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন, দেখছেন তো, আমি একটু প্র্যাকটিক্যাল। আমি বেরিয়ে চলে যাব, পরে যা হবে এরা বুঝে নেবে। তাই অনুরোধ এটাই আপনাদের কাছে, যে রাজনৈতিক কারবারিদের চক্করে পড়ে হিংসায় জড়াবেন না। এরা শুধুমাত্র আপনাকে ভোটের বলি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মসনদে থাকতে চাইছে, এর বাইরে আপনাদের জন্য একটু কিছু ভাবে না। যদি একটু কিছু ভাবতো, তাহলে আপনাদের এই গোসাবার ব্লকের কথা বলছি, যে প্রাইমারি স্কুলগুলো আছে, একটু গিয়ে দেখে আসুন। আমি যদি ভুল বলি, এর পরে যদি কোনো সময় গোসাবাতে আসি, বলবেন ভাইজান আপনি মিথ্যে অসত্য কথা বলেন, আপনি কোনো কথা বলবেন না, ওই 8-5টা নেতার মতো আপনি ডায়লগ বাজি করেন, চলে যান। মায়েরা তো এখানে বসে আছেন, মায়েরা যদি মাইকে আওয়াজ পায়, কে 1200 পাচ্ছে, কে 1000 পাচ্ছে, আমি ফিরিয়ে দেওয়ার পক্ষে নয়, আমি 5000 টাকা দেওয়ার পক্ষে। 1000-1200 দিয়ে একটা সংসার চলে না, মায়েদের হাত খরচ হয় না। আমি 1000-5000 টাকা দেওয়ার পক্ষে, তবে কাজের মাধ্যমে কাজ বুঝে নেওয়ার পক্ষে। কিন্তু 1200-1000 টাকা নিচ্ছেন, ঠিক কথা, নেবেন, ছাড়বেন না। কিন্তু এই 1200-1000-এর পরিবর্তে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে না তো? যে হাতে 1200 বা 1000 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎটাকে কিন্তু ধ্বংস করছে রাজ্য সরকার। তার প্রমাণ আজকে বাড়ি ফিরে যাবেন, যে বাচ্চাগুলো আছে এখানে, বাজারের মানুষজন আছে যারা তৃণমূল করে, তাদের উদ্দেশ্য বলছি, যে সমস্ত গরিব মানুষরা তৃণমূলের ঝান্ডালে ছুটাছুটি করছেন, তাদের উদ্দেশ্য বলছি, বাড়ি ফিরে যান, গিয়ে ক্লাস 5-6-এর বাচ্চাটাকে, আপনার বাচ্চাটাকে ডাকুন, পেনটার খাতাটা ধরিয়ে দিন, বাবু তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, আর তোর ঠিকানাটা ইংলিশে লিখে দে। তো বলবেন, আজকে গিয়ে ট্রাই করে দেখে নেবেন, বুঝতে তাহলে বলেন। আর 1200 টাকা আমার মায়ের হাতে ধরিয়ে দিচ্ছে, 1000 টাকা আমার মাকে ধরিয়ে দিচ্ছে, তাহলে বলুন ওই ছেলেটার ভবিষ্যৎ কি হবে? ধ্বংস হচ্ছে তো, ধ্বংস হচ্ছে তো। কিন্তু আমরা বলছি, 1000-1200 থেকে বড় কথা, স্কুলগুলোতে শিক্ষক দিতে হবে। 300-400 বাচ্চা প্রাইমারি স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে আর চলে আসছে, ওটা তো রন্ধনশালা বানিয়ে দিয়েছে, ও আর পাঠশালা আর রাখেনি ওটাকে। ক্ষতিটা কার ছেলের হচ্ছে বলুন তো? যে দিন আনে দিন খায় তার ছেলের হচ্ছে। যে সকালে নৌকাটা নিয়ে এই নদীতে মাছ ধরতে যাচ্ছে, কিছু মাছ উঠে আসছে, বিক্রি করে সংসার চলছে, তার ছেলের হচ্ছে। তা কার ছেলের ক্ষতি হচ্ছে? এই সকালে এই বাজারে যে ভ্যান নিয়ে আসে সবজি নিয়ে, এই একটু ভ্যানটা আপনার ভাড়া হয়, ওই টাকায় যার সংসার চলে, তার ছেলের ক্ষতি হচ্ছে। যেখানে উঠে সকালবেলা উঠে লঞ্চ পার করে ওপারে গিয়ে ট্রেন বাসে ধরে কলকাতায় গিয়ে 5-7 হাজার টাকার মাইনে চাকরি করছে, তার ছেলের ক্ষতিটা হচ্ছে। বড় নেতার ছেলের ক্ষতি হয়নি, বড় লোকের ছেলের ক্ষতি হচ্ছে না। কার ছেলের ক্ষতি হচ্ছে বলুন তো? যে ভোটের সময় প্রথম লাইনে দাঁড়ায়, তার ছেলের ক্ষতি করছে। ওই তার ছেলের ক্ষতি হচ্ছে যে নেতার জন্য মাথা ফাটায়, নিজের জীবন দিতেও প্রস্তুত, জেল খাটতেও প্রস্তুত, তাদের ছেলের ক্ষতি এই শাসক দল করে দিচ্ছে।
এর প্রতিবাদটা করতে হবে তো। 1000-1200 টাকা তো দিয়ে দিচ্ছে আপনাদের কাছে, আমি না নিবার নেবেন না, আমি একবারও বলবো না, ওটা ছাড়বেন না, ওটা মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে দিচ্ছে না ভাই। আজকাল একটা কথা শুনি, বলে আমাদের সরকারের নিচ্ছ আমাদেরকে ভোট দিচ্ছে না কেন? এখানে ওইটা প্রচলন আছে নাকি? হ্যাঁ, তাহলে ওইটার একটু ওষুধ দেবো? হ্যাঁ, ওই বলে না আমাদের সরকারের নিচ্ছ লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, হ্যান ত্যান, আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের বিরোধিতা করছো বলে জ্ঞান দেয় নাকি আপনাদের এখানে? তার ওষুধটা দিয়ে যাবো একটু ভাই, ওই জন্যই তো আমার উপর রাগ, আমি একটু ওষুধ দিয়ে দিই, একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে, আমি কি করতে পারি ভাই? তাহলে কটা বাজে? অনেক টাইম বাকি আছে, কত বকবকি করে গলাচ্ছি। আচ্ছা, আপনাদের এনার্জি লস হলে বলবেন, আমি ছেড়ে দেবো, আমি তাড়াতাড়ি না, খুলতে হবে না, এটা খুলতে, এটা দিয়ে তো ওষুধটা দেবো, এর মধ্যেই তো ওষুধ আছে। তো আজকের পর থেকে যদি কোনো কেউ বলে যে আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের প্রতিবাদ, আমাদের সমালোচনা করছো, তার জবাবটা কি দেবেন আমি বলে যাচ্ছি। ভাই আপনাদের বলি, সরকারের নিজস্ব ট্যাক্সাল নয়, মমতা ব্যানার্জি নিজস্ব ট্যাক্সাল নয়, অভিষেক ব্যানার্জির নিজস্ব টাকা ছাপানোর মেশিন নয়, এই মমতা ব্যানার্জি যে কন্যাশ্রী যে টাকাটা দিচ্ছে বা 1000-1200 যে টাকাটা দিচ্ছে, মমতা ব্যানার্জির নিজের মাইনের টাকা কিন্তু দিচ্ছে না, বা অভিষেক ব্যানার্জি যে এমপি হিসাবে মাইনে পায় তার টাকা থেকেও দিচ্ছে না। টাকাটা কোথা থেকে আসছে আগে এটা জানতে হবে। দেখুন, আমরা দেশকে দুই রকম ভাবে ট্যাক্স দিই। একটা, যাদের এবারে মনে 4.5 না 5 লাখ টাকা করেছে, উদ্দে 1 বছরের যাদের টাকা থাকবে তারা ট্যাক্স দেয়। আর একটা, আমরা সকাল থেকে ঘুমানো পর্যন্ত যেগুলোই ব্যবহার করি, সেইগুলোই যেগুলোই কিনি সবগুলোতে আমরা ট্যাক্স দিই। ওই ট্যাক্সের টাকাটা একটা সেন্ট্রালে চলে যায়, একটা স্টেটে থেকে যায়। সেন্ট্রালের কিছু প্রজেক্ট আবার টাকাটা ঘুরে আসে, স্টেটের প্রজেক্ট সরাসরি আমরা টাকাটা পাই। আমি উদাহরণ আপনাদের দিচ্ছি। আচ্ছা, আমরা ঘুম থেকে উঠে ব্রাশ নিই আর পেস্ট নিয়ে ব্রাশ করি, ওই ব্রাশটা যে আমরা কিনেছি ওখানে আমরা ট্যাক্স দিয়েছি, ওই টাকাটাই ঘুরে এসে লক্ষ্মীর ভান্ডারে ঢুকছে, ও টাকাটাই ঘুরে এসে কন্যাশ্রীতে ঢুকছে, ও টাকাটাই ঘুরে এসে রেশনের চালে আসছে, ওই টাকাটাই ঘুরে এসে যত কিছু সরকারি আছে সবটাতেই আসছে। ইভেন যে এই রাস্তাটা ঢালাই হয়েছে, এই ইট বিছিয়েছে সরকারি রাস্তা, তো এটা তো আপনার আমার ট্যাক্সের টাকা আছে। এই যে পানির বোতলটা দিচ্ছে, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, এটা দাম কত ভাই? 10 টাকা। এটা কিভাবে আমরা জানলাম 10 টাকা? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এর উপরে যদি কেউ বিক্রি করে সেটা দণ্ডনীয় অপরাধ, এর নিচে কেউ বিক্রি করতে পারে, সর্বোচ্চ এটা 10 টাকা দাম। কিন্তু 10 টাকা দেখি তার পাশে একটা ছোট্ট করে লেখা আছে, হয়তো আমরা এতদিন কেউ নজর দিইনি। কি লেখা আছে? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। এমআরপি লেখা আছে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তার পাশে দেখবেন ছোট্ট করে লেখা থাকে ওটা ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে এটা 10 টাকা। এই সমস্ত ধরনের ট্যাক্সটা কোথায় আসছে ঘুরে? কোথায়? লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সবেতে আসছে, সাইকেল টাইকেল দিচ্ছে। বরঞ্চ যদি আজকের পর থেকে কেউ আপনাদের বলে যে আমাদের সরকারের নিচ্ছ, আমাদের সরকারকে ভোট দিচ্ছ না, তখন এটা তো বলতে পারবেন তোদের মন্ত্রী বালু চুরি করার অপরাধে জেলে গিয়েছিল, খেয়াল আছে? এখনো একটা মন্ত্রী জেলে আছে, যদি এখন তিনি মন্ত্রী পদে নাই, তখন প্রাক্তন মন্ত্রী হয়ে গেছে, এডুকেশন মিনিস্টার, জেলে আছে তো। ওই মন্ত্রীরা যে গাড়ি চড়ে ঘরে দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে লাল লাইট, ওই গাড়িটা আপনাদের ট্যাক্সের টাকাতে চড়ছে, এটা বলে দেবেন। বলবেন বেশি জ্ঞান দেওয়া বন্ধ কর, যদি আজকের পর থেকে কথা বলিস গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোদের মন্ত্রীর গাড়িগুলো আমরা আগামী দিনে কেড়ে নেব। বলতে পারবেন তো নাকি? তাতেও যদি না ক্ষান্ত হয় কি বলবেন? একটু উঁচুর দিকে যেতে হবে। আমি বেশি উঁচুতে যাওয়ার পক্ষে নাই, কিন্তু যেতে হবে। পাবলিককে অপমান করবে আমার সহ্য হয় না। বলবেন আপনাদের এলাকায় মহল্লাতে অনেক মানুষের ভিক্ষা করে, এদিকে রাজ্য সরকার বলছে সব দিয়ে দিচ্ছি, তাহলে ভিক্ষা কেন ব্যান করছে না? যে ভিক্ষা করবে তাকে গ্রেফতার করা হোক। আমি ভিক্ষা ব্যানের পক্ষে, ভিক্ষা ব্যান করা হোক, তার রুজি রুটির ব্যবস্থা করে দেওয়া হোক। যাক, সেটা অনেক বিতর্ক আছে, অনেক চর্চা করতে হবে। যাক, ছোট্ট করে বলি, যে ভিক্ষা করে, সেই ভিক্ষা করে যিনি করেন, যে মা যে বাপ, সেও কিন্তু ট্যাক্স দেয়, সেও ট্যাক্স দেয়।
ভাববেন না শুধু আদানি আম্বানিরা ট্যাক্স দিচ্ছে আর সৌরভ গাঙ্গুলি দাদা এই স্পেনে গিয়ে আপনার শিল্প করছে, এটা ভাববেন না। আপনি আমিও কিন্তু 1 টাকা হলেও দিনের ট্যাক্স দিই। তো এর ওই কথা শুনে যদি আপনারা ওই তৃণমূলের দাদারা সমালোচনা না বন্ধ করে বলবেন এই বেশি বকিস না, চুপ কর। 14 তলার ওপরে দিদিমণি যে ঘরটাই বসে চিল এসির জন্য যে এসিটা লাগানো হয়েছে সেটাও আমার পাড়ার যিনি ভিক্ষা করে খায় তারও ট্যাক্সের টাকা, এটা মাথায় রাখবি। ফুটানি মারাস নি, বেশি ফুটানি করিস না। বলতে পারবেন তো? যদি কেস হয়ে যায় আপনাদের নামে হলে বলবেন নওশাদ সিদ্দিকী বলেছে, সব দোষ নওশাদ সিদ্দিকীর। আমার নামে 18টা মামলা হয়েছে, আরো 4টে নালে খাবো, ঠিক আছে? বলবেন, বুক খুলে বলবেন। কেউ রাজার প্রজা নয়, আমরা সবাই রাজা, এই রাজার দেশ, এটা মাথায় রাখবেন। আমাদের ইচ্ছা হয়েছিল, অর্থাৎ আপনাদের ইচ্ছা হয়েছে 5 বছর দায়িত্ব দিয়েছেন মমতা ব্যানার্জির দলকে, ইচ্ছা হবে না সরিয়ে দেবেন, XYZকে দায়িত্ব দিতে পারবেন, এত বড় ক্ষমতা সংবিধান আপনাদের হাতে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য সেটাকে আপনারা ঠিকঠাক কন্ট্রোল করতে পারছেন না, ঠিকঠাক জায়গায় ঘুঁটিটা সাজাতে পারছেন না। ফলে কি হচ্ছে, ভোট আসার সময় ভোট তখন আর ভুল হচ্ছে না। 4.5 বছরে মনে হচ্ছে খুব খারাপ করেছে, আর ঠিক লাস্ট 6 মাস আর ঠিক জায়গায় প্রয়োগ করতে পারছে না। ভাই এই কটা বিষয় নিয়ে একটু বলি, নালে বলবেন ভাইজান এক পয়েন্টে ছিল অন্য পয়েন্টে। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বাতিলের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ সভাটা একটা অংশ, এটা আপনাদের জানতে হবে। বাজার ভিন্ন ধর্মের মানুষ আছে, আরো ভালো হবে মানুষের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। প্রথমেই বলে রাখি, এই ওয়াকফ আইনটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এই ওয়াকফ আইনটা যে বাতিলটা কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, লড়াইটা বিজেপির নিয়ে আসা অসাংবিধানিক আইনের বিরুদ্ধে লড়াইটা চলছে। যদি এটা হিন্দু মুসলমানের লড়াই হতো, পার্লামেন্টে যে সমস্ত এমপিরা এই আইনের বিরোধিতা করেছে তার মধ্যে 95% কিন্তু অমুসলিম এমপি। শুধু তাই নয়, আমার সুপ্রিম কোর্টে মামলা করা আছে এই আইনের বিরুদ্ধে। আমার হয়ে 7 জন উকিল লড়াই করছেন আইনি লড়াই, 4 জন কিন্তু নন মুসলিম। যদি হিন্দু মুসলমানের এই সমস্যা হতো তাহলে আমার পক্ষ কেন নিত তারা? এই চিন্তাটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। তার আগে একটু আসা যাক, আমার কিছু সংখ্যাগরিষ্ঠ সমাজের মানুষকে ভুল বুঝানো হচ্ছে, বলা হচ্ছে ওয়াকফ বোর্ড নাকি যেখানেই দাঁড়াবে সেটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়ি তুলসী তলাটা আছে, ওই তুলসী তলাতে এসে ওয়াকফ বোর্ড যদি বলে এটা ওয়াকফের, তো ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমার হিন্দু ভয় খাচ্ছে। তোমাদের পাড়ার যে মন্দিরটা আছে, ওয়াকফ বোর্ড যদি বলে এই মন্দিরটা ওয়াকফ বোর্ডের, বলছে ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার যে বাড়িটা আছে, ওয়াকফ বোর্ড যদি বলে ওয়াকফ বোর্ডের, সেটাও তোমার হয়ে যাবে। এই বলে ভড়কে দিচ্ছে। আচ্ছা, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে কোনো যেটা বলবে হয়ে যাবে? শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী যদি বলে আপনার জায়গার উপর দিয়ে রেল নিয়ে যাব, প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই, সে রেল নিয়ে যাবে যতক্ষণ না আপনি কনসার্ন দেন। সেটাও রাজ্য সরকারকে বলতে হবে, রাজ্য সরকার নোটিফিকেশন করবে, তারপরে জমিটা নিয়ে কেন্দ্র রেলের ডিপার্টমেন্টকে দেবে। এত সিস্টেম, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। তার আমি একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন কিভাবে ওয়াকফ বোর্ডের মিথ্যাচার করা হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবাংলার প্রায় ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বিহাত হয়ে আছে। ওয়াকফ বোর্ড মিথ্যাচার করা হচ্ছে, এত পাওয়ারফুল, যার এইখানে নাকি দাঁড়ালে এটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। আমি ওয়াকফ বোর্ড নিজেকে দিয়ে বলছি, আমি এত ক্ষমতাশীল, আমি যদি এখানে দাঁড়াই এটা আমার হয়ে যাবে, ভালো কথা। কিন্তু আমার অলরেডি ৭৫,০০০ বিঘা সম্পত্তি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমি উদ্ধার করতে পারছি না। তার জন্য আমি ওয়াকফ ট্রাইব্যুনালে যাচ্ছি, হাইকোর্টে যাচ্ছি, সুপ্রিম কোর্টে যাচ্ছি, গিয়ে কান্নাকাটি করছি যে মাই লর্ড তুমি অর্ডার করে দাও আমার ওয়াকফ সম্পত্তি যাতে আমি উদ্ধার করতে পারি। কিন্তু আমাকে দেখানো হচ্ছে আমি এত পাওয়ারফুল, আমি এখানে দাঁড়ালে এটা আমার হয়ে যাবে, আর অলরেডি আমার ৭৫,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটা আমি উদ্ধার করতে পারছি না। এইভাবে একটা মিথ্যাচার করা হচ্ছে। আর একটা ভুল ধারণা কি হচ্ছে, যে মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড আছে, হিন্দুদের জন্য নাই। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বিরুদ্ধে হয়ে গেল না? সত্যি শুনতে কিন্তু খারাপ লাগবে, কিন্তু এই ধরনের কিছু আছে, জানতে হবে আমাদেরকে। আমাদের দক্ষিণ ২৪ পরগনাতে, দক্ষিণ ২৪ পরগনায় অন্যতম একটা বিখ্যাত মন্দির কোথায়? সাগরে, কপিল মুনির আশ্রম।
তো ওখানে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কি একটা দায়িত্ব আছে, বোর্ড আছে। সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটাই বোর্ড, সেটা ওয়াকফ বোর্ড। সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের ধর্মীয় যে সম্পত্তি আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য কোন রাজ্যে একাধিক বোর্ড আছে, আবার কোন রাজ্যে একটা বোর্ড আছে, আলাদা আলাদা করে আছে। এটা মাথায় আপনাদের এখন ঢুকিয়ে নিতে হবে, এটা ভুল বার্তা। যেমন তামিলনাড়ুতে 1959 সালে তামিলনাড়ু সরকারি বোর্ড তৈরি হয়েছে। ওখানকার হিন্দু সমাজের যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে, দেবদেবীর নামে উৎসর্গীকৃত যে সম্পত্তিগুলো আছে, সেটা কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তার আইন। কাশী বৈশ্বনাথ মন্দির বিখ্যাত মন্দির একটা, সবাই আমরা জানি। 1979 সালে, সম্ভবত 1979 সালে ওখানে আইন তৈরি হয়েছে, কাশী বৈশ্বনাথ মন্দির কিভাবে চলবে, কারা থাকবে, পরিচালনা কিভাবে হবে, দান করলে সম্পত্তিটা ধর্মীয় জায়গায় কিভাবে হবে, তার রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। আর লেটেস্ট যেটা হচ্ছে সেটা কোথায়, যেটা খুব এখন চর্চা, কোন জায়গায়, এই তো না আপনার পুরীর জগন্নাথ মন্দির। আমি কিন্তু এই পুরীর আদলে যেটা তৈরি করেছে চরম আমি বিরুদ্ধে। আশা করেন যে মন্দির করেছে বলে বিরুদ্ধে না। প্রথম কথা, সরকার মসজিদ করার দায়িত্ব সরকারের নয়। দেখুন, 4টে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম পুরীর জগন্নাথ ধাম। আমি ভুল বললে এখানে হিন্দু সমাজের মানুষ আছে, আমাকে ঠিক করে দেবেন, পরের বক্তব্যতে আমি সঠিকটা বলবো। তো 4টে বিখ্যাত ধাম ভারতবর্ষে আছে, যেখানকার ভারতবর্ষের হিন্দু ধর্মের মানুষের বিশ্বাসের আস্থার জায়গা, ওখানে বিভিন্ন সময় তারা তীর্থে যায়। তার আদলে কোথা করলা হলো দীঘাতে। যদি মমতা ব্যানার্জির মন্দির করারই শখ ছিল, ওটার নকলে কেন করলো? এবার আপনি এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছে, আমি উদাহরণের জন্য সহজে বুঝিয়ে দিলে সহজে বুঝতে পারবে। এখন হজে যাওয়ার খরচ প্রায় 4 লাখ টাকা। মমতা ব্যানার্জি কালকে যদি বলে গোসাবার এই মৎস্যজীবীদের অত টাকা হয়ে উঠবে না, আমি একটা কলকাতাতে কাবা শরীফ বানিয়ে দিচ্ছি, মেনে নেবেন আপনারা? মুসলমান ভাইরা আগে বলুন, মেনে নেওয়া যাবে? কারণ মক্কা শরীফের কাবা শরীফের যে গুরুত্ব, তুমি কলকাতায় সেটা বানিয়ে ওই কাবা শরীফের গুরুত্বটাকে কমালো না। তো মমতা ব্যানার্জি নিজেকে বড় হিন্দু দাবি করলো, আমি এক্ষেত্রে একজন ধর্মগুরু ধার্মিক পরিবার থেকে বিলং করছি বলেই আমার এটা ধারণা আরো বেশি যে পুরীর জগন্নাথ মন্দিরের যে গুরুত্ব, এখানে এটা বানিয়ে সেটাকে খর্ব করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের সকলকে হিন্দু মুসলমান নির্বিশেষের প্রতিবাদ করতে হবে যে আপনি পুরীর মন্দিরের গুরুত্বটা কমানোর চেষ্টা করছেন, কারণ এটা 4টে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম। এর আমরা কিন্তু ওই জন্যই বিরোধিতা। এইগুলো বলি ভাই আমার উপরে দোষ হয়ে যায়, আমি কি বলা বন্ধ করে দেবো নাকি? ভাই আমি আপনাদের জন্য বলতে গিয়ে জেল খেটেছি, আর আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা, আপনার আমার হয়ে কথা বলতে গিয়ে ওকে খুন হতে হয়েছে। আজকে ব্যানারেতে ছিল তো নাকি, ওই ব্যানারে লিখেছিল তো নাকি? এখানে জায়গা কমের জন্য লিখুনি মনে হয়। আমাকে কেন জেলে দিয়েছিল ভাই? আমার কি, আমার অপরাধটা কি ছিল বলেন? আমি চুরি করেছি নাকি, না চাকরি বিক্রি করেছি, না তোলা তুলেছি? বলতে পারবে কেউ? না সার্টিফিকেট দিয়ে 1000 টাকা চেয়েছি, এখন তো সার্টিফিকেট দিলে 1500 টাকা দিতে হয়, তো আমি করিনি। আমার অপরাধটা কি? আমার অপরাধটা এটাই যে গোসাবার যে মানুষজন আছে, এখানকার যারা মৎস্যজীবী আছে, এদের দুরবস্থার কথা আমি বারবার নিয়ে সোচ্চার হয়েছি, বারবার এটা বলেছি। সমুদ্র সাথী প্রকল্প বলে একটা প্রকল্প করেছিল গত অর্থবর্ষে, প্রায় 200 কোটি টাকা বরাদ্দ ছিল সমুদ্র সাথী প্রকল্প। যে 2 মাস তো আপনাদের সমুদ্রে মাছ ধরতে যেতে দেয় না, 2 মাস খুব ওই সময় উত্তাল থাকে। সেই সময় মৎস্যজীবী পরিবারগুলোকে হয় সম্ভবত 5,000 টাকা, না হলে 10,000 টাকা করে 2 মাস দেওয়া হবে। ওই জন্য 200 কোটি টাকার একটা প্রকল্প আমাদের রাজ্যে নিয়েছিল। দারুণ প্রকল্প এটা আমি মনে করি। কিন্তু তারপরে যখন আমরা কোশ্চেন করছি, 1 বছর হয়ে গেল, কোশ্চেন ভাই করবো আমরা, বিরোধী জানতে হবে না, আমরা খোঁচা তো দেবই ভাই, যে কতজন সমুদ্র সাথী প্রকল্পের ফ্যাসিলিটি পেয়েছে, ওই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে 2 মাস করে, হয় 5,000, ঠিক এক্সাক্ট ফিগারটা আমার মনে আসছে না, 5,000 বা 10,000 টাকা করে 2 মাস করে পেয়েছে। সেই মৎস্যজীবীদের লিস্ট দিন। তখন মাথা চুলকে মন্ত্রী বলছে, এখন ওটা আমাদের কাছে নাই, মানে ওটা হারামে চলে গেছে।
বুঝতে পারছেন না? আপনাদের এখানে যে মৎস্যজীবীরা সমুদ্রে গিয়ে মাছ ধরে বা নদীতে গিয়ে মাছ ধরে, যে 2 মাস মাছ ধরা বন্ধ থাকে, সেই জন্য আপনারা আর্থিকভাবে দুর্বল, মাস গেলে ওই 2 মাসের জন্য আপনাদের প্রকল্প করা হয়েছিল, ওটা হয়নি। আর এইটাই আমার অপরাধ, নওশাদ কেন বলবে? ওই জন্য আমাকে কি করেছে? জেলে রেখেছিল। তো আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমারও দোষ কি ছিল জানেন? আপনারা যারা ট্রিটমেন্ট করতে যেতেন এতে নামটা আরজি করে, ওখানে ডুপ্লিকেট ঔষধ দিত। শুধু ডুপ্লিকেট ঔষধ নয়, ফেক সেলাইন দিত, মানে ডুপ্লিকেট সেলাইন দিত। শুধু তাই নয়, ওখানের মর্গেতে যে সমস্ত মহিলারা থাকতো, ওই মহিলাদের সাথে, ওই মহিলাদের অনেকের সাথে ওইখানকে সন্দীপ ঘোষ আর ওর যে গ্যাংগুলো আছে, ওরা সবাই মিলে ওদের মধ্যে থেকে ওই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও তৈরি করে মুখ চেঞ্জ করে বিদেশের মার্কেটে বিক্রি করতে। বুঝতে পেরেছেন? এরা এত বড় অসভ্য। আর আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা ওটা জানতে পেরে গিয়েছিল, ওর প্রতিবাদ করেছিল, ওই জন্য ওকে খুন করেছে। শুধু তাই নয়, আপনার আমার বাড়ির মেয়েরা যখন ওটি রুমে যায়, অপারেশন রুমে যায়, সেই সময় ওদেরকে অজ্ঞান করে এদের সাথে নোংরামি করতো, ওখানে মচ্ছব করতো। এটা ওই আমার তিলোত্তমা, আমার বোন, আমার মেয়ে, আমার কন্যা, আমার দিদি জানতে পেরে গিয়েছিল, এটা প্রতিবাদ করেছিল। এটাই ওর অপরাধ, ওকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিল। আমরা এত বড় নির্লজ্জ, তার হয়ে আমরা কথা বলতে সাহস পাচ্ছি না। কার বড় অপরাধটা কি ছিল? আপনাদের জন্য, আমার জন্য মানুষের হয়ে কথা বলবে কেন? এই অপরাধটা ছিল। আর এটা শুভেন্দু বাবু তো এখন গল্প দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমি শুভেন্দু বাবুকে বলছি দুটো কাজ আগে করুন, দুটো কাজ করুন, তাহলে আপনার ডায়লগটা বাস্তবিক হবে। প্রথম কথা, আপনার যে পেট্রোল পাম্প আছে, এই বলছিলেন না পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প আছে না, ওই পেট্রোল পাম্পের সামনে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান খদ্রে তেল বিক্রি না। তাহলে বুঝতে পারবো ও গরিব হিন্দুকে তুমি তার কাছে গিয়ে কানে গিয়ে ফুসফুস করছো, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়াচ্ছ, আর তোমার পেট্রোল পাম্পে মুসলমানরা তেল কিনতে এলে কেন বিক্রি করছো ভাই? প্রশ্ন করবেন না? প্রশ্ন তো করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এই আমার তিলোত্তমাকে যারা খুন করলো, আমার বোনকে, আমার দিদিকে, সব কটাকে ধরে জেলে ভরার ব্যবস্থা করো, কারণ সিবিআই এর হাতে আছে। সিবিআই বলছেন যে ওই দিন রাত্রে ওই যে করিডোরটা ছিল, প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছিল যেদিনকে আমাদের তিলোত্তমাকে খুন করে। কিন্তু সিবিআই চিনতে পারছে না ওরা কারা। হতে পারে দিল্লি থেকে এসেছে, নাও চিনতে পারে, হতে পারে না, কিন্তু চিনার পদ্ধতি তো আছে, চিনতে নাও পারতে পারে ভাই। ওই জন্য বলছে আমি চিনতে পারছি না ওরা কারা। তাহলে সিসিটিভি ফুটেজটা পাবলিক করা দরকার ছিল, সিবিআই ওয়েবসাইটে, সিবিআই সোশ্যাল সাইটে এবং মিডিয়ার হাতে তুলে দেওয়া দরকার ছিল। এই যে এই 54-55 জন যে মুখগুলো আছে, সেগুলো মার্ক করে এরা কারা, এদের যদি খবর পান আমার পাবলিকের কাছে বার্তা দিয়ে দিও যে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। তাহলে আমার পাড়ার যদি ওই 54-55 জনের মধ্যে কোনো কুলঙ্গার থেকে থাকে, আমাদের বাড়ির মেয়েটাকে খুন করলো, তাহলে আমি তো তাহলে সিবিআইকে তথ্যটা দিয়ে দিতে পারতাম। তাহলে 54-55 জন কোথাও মুখ লুকোতে পারতো। কিন্তু ওই 54-55 জন কারা? ওরা তৃণমূলের দলের নেতাদের দামাল ছেলে মেয়ে। শুধু ছেলে নয়, ওখানে মেয়েও ছিল, আমি এটাও বলছি, ওখানে মেয়েরাও ছিল। যখন এই মেয়েটিকে হত্যা করা হয়, শুধু ছেলে নয়, মেয়েরাও ছিল। একটা মেয়েকে হত্যা করছে, ওখানে মেয়েরাও দাঁড়িয়ে ছিল। ওই কুলাঙ্গার গুলো তৃণমূলের নেতাদের সাঙ্গপাঙ্গ, আমি এটাও বলছি। তারপরের দিনে বিদেশের কলকাতা এয়ারপোর্ট থেকে বিদেশগামী ফ্লাইটে অনেক নেতার ছেলেও পালিয়েছে, আমি এটাও বলে রাখছি। যদি সঠিক তদন্ত হয় তাহলে ওদেরকে বিদেশ থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু তদন্তটা করবে কে? সিবিআই। সিবিআই কে চালাচ্ছে? অমিত শাহ চালাচ্ছে। আর মোদিজি আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো ওই দলের লোক। এই দুটো আগে করে দিক, তাহলে সত্যিকারের বিশ্বাস করবো হিন্দু হিন্দু ভাই ভাই তোমার স্লোগানটা অন্তত কিছুটা হলেও বাস্তবিক রূপ নিচ্ছে। ভোট মিটে গেলে হিন্দু হিন্দু ভাই ভাই, তারপরে আর বলতে হবে না ভাই। বন্ধুগণ, এটা হচ্ছে আমার অপরাধ। আমি মানুষকে বাস্তবটা তুলে বলার চেষ্টা করি, এটা আমার অপরাধ হয়ে যায়। এই জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমাকে সমালোচনার শিকার হতে হয়। এখন আর 5-7 মিনিট বলবো, আমাকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আর 5 থেকে 7 মিনিট বলবো ভাই, বলে আমি বিদায় নেবো। তো ওয়াকফটা আসি। তো দুটো বিষয় আগে ক্লিয়ার হলো, যে বলা হচ্ছে প্রথম কথা
যে ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়ালে সেটা নাকি অকাফের হয়ে যায়, এটা সম্পূর্ণ অসত্য কথা। আর দ্বিতীয় কথা, মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড আছে আর হিন্দুদের জন্য নাই, এটা অসত্য কথা। কারণ প্রত্যেকটা ধর্মের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 1863 সালে একটা আইন তৈরি হয়েছিল ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য। পরে সেটা ভেঙে 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 পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য আলাদা আইন আছে, খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য আলাদা আইন আছে, মুসলমান ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে, হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। সব আইন আলাদা আলাদা করে আছে। তাহলে এখন আমরা এই মোদিজির নিয়ে আসা নতুন আইনের বিরোধিতা কেন করছি? দুটো পয়েন্ট আমি আপনাদের বলে বিদায় নেব। প্রথম পয়েন্ট, এই নতুন আইনে বলা হচ্ছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামে থাকতে হবে, তাহলে আপনি নতুন করে ওয়াকফ করতে পারেন। ওয়াকফ ভাই শুধু ওয়াকফে লিল্লাহ নয়, ওয়াকফে আওলাদও হয়। আমরা কি জানি শুধু মাদ্রাসা মসজিদের সম্পত্তি দিলেই নাকি ওয়াকফ হয়ে যায়, এটা নয়। আমি আমার ছেলের নামে ওয়াকফ করে যেতে পারি। অনস ওয়াকফ অলওয়েজ ওয়াকফ। কিভাবে ছেলের নামে ওয়াকফ হয় সেটা আপনাদের একটু জানা দরকার। ধরুন এই দোকানটা আমি কিনলাম, আমার অবর্তমানে আমার ছেলে ভোগ করবে, কিন্তু আমার অবর্তমানে আমার ছেলেটা বিক্রি করে দিতে পারে, তাহলে আমার পোতা এটা থেকে আর উপকৃত হবে না। কিন্তু আমি যদি অফ করে দিই, ছেলের নামে অফ করলাম, তাহলে আমার পোতা, তার ছেলে, তার ছেলে, তার ছেলে এটা ভোগ করতেই থাকবে। জীবনে এই দোকানটা বিক্রি করতে পারবে না, খুব বেশি হলে ভাড়া দিতে পারবে। ভাড়া উঠবে, আমি খেলাম, আমার ছেলে খেলো, এর থেকে ভাড়া উঠলে আমার পোতা খেলো, তার থেকে ভাড়া উঠে তার ছেলে খেলো, এইভাবে থাকতে থাকবে। এইভাবে অফ করা হয়। দু টাইপের অফ হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। এখন নতুন আইনে বলা হচ্ছে 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামে থাকবেন, তাহলেই আপনি অফ করতে পারবেন। এবার কে প্র্যাকটিসিং ইসলাম, কে নন প্র্যাকটিসিং ইসলামে আছে, এটা বলবে কে? মোদিজির নতুন নিয়ে আসা আইনে বলা নেই যে ডেফিনেশনটা কি প্র্যাকটিসিং ইসলামে। আচ্ছা, আমি যদি বলি বা কোনো ব্যক্তি যদি বলে গিয়ে যে আমি অফ করতে চাই, অফ করতে চাই, অফিসার তার মুখের দিকে তাকিয়ে যদি বলে তুমি ঠিকঠাক নামাজ পড়ো না, তোমার কপালে দাগ নেই কেন? নামাজ অনেকজন 5 ওয়াক্ত নামাজ পড়লে অনেকের কপালে দাগ হয়, অনেকের কপালে দাগ হয় না। তাহলে অফিসার যদি বলে তুমি ঠিক করে নামাজ পড়োনি, তুমি কি করে অফ করবে? যাও বাড়ি চলে যাও, কি করবে সে? বলে দেয়নি যে জুব্বা এত অবধি পড়তে হবে, দাঁড়িয়ে এত বড় রাখতে হবে, সবসময় তসবিহ নিয়ে হাতে ঘুরতে হবে, তাহলে প্র্যাকটিসিং ইসলাম, সেটা বলেনি। এবার আসা যাক, এর আগে বাড়ি গেল, বাড়ি গিয়ে কপাল টপাল ছিঁড়ে ছাড়ে কপালে দাগ করে নিয়ে আবার অফিসারের কাছে পরের সপ্তাহে গেছে, গিয়ে বললো স্যার দেখুন আমি নামাজ পড়ি, আমার কপালে দাগ। অফিসার যদি বলে এই বছরে তুমি ভাই 29টা রোজা হয়েছে, তুমি 25টা রেখেছো, 4টে ছেড়ে দিয়েছো, তুমি ঠিক মুসলমান নয়, চলো ঘরে যাও, তুমি অফ করতে পারবে না, কি করবে? পৃথিবীতে কোনো মেশিন আছে গায়ে লাগিয়ে বলতে পারবে কটা রোজা রেখেছে? বলতে পারবে? তাহলে কি ও অফ করার রাস্তা বন্ধ হয়ে গেল। কেন এবার বিরোধিতা করছি? সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার এখানে বার্তা এটাই। এবার আসা যাক সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেল বলছে রাইট টু ইকুয়ালিটি। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ দেখে, কার জন্মস্থান দেখে আলাদাভাবে বিচার করা যাবে না। আমার কোনো হিন্দু ভাইয়ের যদি আপনার দক্ষিণেশ্বর মন্দির, সাগরের মন্দির বা যে কোনো মন্দিরে সম্পত্তি দেওয়ার ইচ্ছা গেল, দেয় না? প্রচুর দেয়। তৃণমূলের আমলে যেমন ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে, তৃণমূলের আমলে দেবত্ব সম্পত্তি লুট করে নিয়েছে। সময় আসবে আমরা যদি কোনোদিন সুযোগ দেন, সেই সমস্ত সম্পত্তি উদ্ধার করে দেবদেবীর নামে ফিরিয়ে দেওয়া হবে, মাদ্রাসা মসজিদের নামে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। যারা লুট করেছে তাদের একটাও ছাড় পাবে না। তো আমার হিন্দু ভাইরা দেবদেবীর নামে অনেক সম্পত্তি উৎসর্গ করে, শ্মশানের নামে দেয়, বিভিন্নভাবে দেয়। তো ওখানে তাহলে আমার প্রশ্ন এখানে, যদি কোনো হিন্দু ভাই, কোনো খ্রিস্টান ভাই, কোনো শিখ ভাই, কোনো পার্সি ভাই যদি আপনার সম্পত্তি উৎসর্গ করতে চায়, তাকে 5 বছর হিন্দু থাকতে হবে, এরকম কোনো আইন আছে? 5 বছর কি খ্রিস্টান থাকতে হবে? প্র্যাকটিসিং খ্রিস্টান নেই। 5 বছর কি প্র্যাকটিসিং শিখ হতে হবে? সেটা নেই। এর পুরাতন আইনও ছিল না, নতুন আইন নিয়ে এসে মুসলমানদেরকে ডিস্টার্ব করবে বলেই এটা করা হচ্ছে।
শুধু মুসলমানদেরকে ডিস্টার্ব করা হচ্ছে না, সংবিধানের 15 নম্বর আর্টিকেলকে এরা ধ্বংস করছে। আমরা এর বিরোধিতা কেন করছি এটা জানতে হবে। পুরাতন আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত তার জেল হতে পারে। নতুন আইনে মোদি ভালো করছে বলছে মুসলমানদের। মোদি আর মমতা অর্থাৎ দিদি আর দাদা গরিব নাগরিকের ভালো করবে আমি জীবনেও বিশ্বাস করি না। মোদিজি বলছে গরিব মুসলমানের উপকার করব, ভালো কথা। তো আমি একটু পড়তে লাগলাম। তার আগে আপনাদের বলি, মোদিজি গরিব হিন্দুর উপকার করবেন, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। মোদিজি ওই হিন্দুর উপকার করবে, ওই মানুষের উপকার করবে যার মাথায় তেল আছে, তার মাথায় তেল দেবে। কারণ অফার করছে, বাসন্তীর এখানে ঠেলাওয়ালাকে অফার করছে, আমাকে অফার করছে, আপনাকে অফার করছে। এয়ারপোর্টটা বেসরকারিকরণ হবে, এয়ারপোর্টকে লিজে নেবে। আমাকে বলছে, আমাদের প্রশান্ত দাকে বলছে, বিশ্বজিৎ দাকে বলছে, জুলফিকারকে বলছে, মোদিজি সবাইকে বলছে ওই হায়দ্রাবাদের ওই এয়ারপোর্টটি মানে লিজে দেওয়া হবে, তুমিও কি লিজ নিতে পারো। বলে প্রশান্তদার ক্ষমতা হবে এয়ারপোর্টটা লিজ নেওয়ার? হবে? আমার হবে? কিন্তু কি বলছে, আমি সবাইকে অফার করছি, কিন্তু মোদিজি তো তার বন্ধুর জন্য অফারটা করছে। আমি বলছি এখানে আমি গাড়িতে একজনকেই নিয়ে যাব যে সব থেকে দূরে বাড়ি। আমি তো ভালো করেই জানি এখানে সব থেকে দূরে বিশ্বজিৎ দা আছে। উদাহরণটা বুঝতে পারছেন কি বলছি? আমি ভালো করেই জানি, আমি কথাটা বলেছি সব থেকে দূরে বাড়ি কার, যে যাবে বিশ্বজিৎ দা, আমার পার্টির জেনারেল সেক্রেটারি, তো আমি তো ওনাকে নিয়েই যাব। কিন্তু কি বললাম, দেখছিস নওশাদ ভাইজান কত বড় মনের, আমার গাড়িতে একটা সিটি খালি আছে, আমি একজনকেই নিয়ে যাব যার সব থেকে দূরে বাড়ি। ওহ, একটা ছেলে ঘুরে গেল, তাই না? তো মোদিজি বলছে সবার জন্য অফার দিচ্ছি, এয়ারপোর্ট হয়ে যাবে, মালগাড়ি বেসরকারিকরণ হয়ে যাবে, স্টেশন বেসরকারিকরণ হবে, সবাই যার টাকা আছে সে লিজ নিতে পারো। কিন্তু আপনারা আমার এখানে যারা আছি আমরা, আমাদের ক্ষমতা নাই, কিন্তু দেবে ওখানে। তা আমার বলার বক্তব্য, মোদিজি না মুসলমানের ভালো করবে না গরিব হিন্দুর ভালো করবে, ও শুধু পুঁজিপতিদের আর কর্পোরেটদের ভালো চাইবে। আমি আসা যাক আবার ফিরে। তো নতুন যে আইন এনেছে, সে আইনে বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তি নিয়ে যারা দুর্নীতি করবে তাদেরকে 6 মাস জেল দেওয়া হবে। আগে ছিল 2 বছর, এখন হলো 6 মাস। ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি বাড়বে না কমবে? বলুন, দুর্নীতি বাড়বে। তো মোদিজি যদি 2 বছরের পরিবর্তে 12 বছর জেলের কথা বলতো, আমি এখানে দাঁড়িয়ে মোদিজিকে সম্মান করে যেতাম, স্যালুট করে যেতাম, যে মোদিজি অন্তত এর কথা বলেছে যে সংখ্যালঘু মুসলমানদের সম্পত্তির দিকে যারা তাকাবে, এই সম্পত্তি নিয়ে যদি কেউ নোংরামি করে তাহলে ওদের 12 বছর জেলে দেবো। তাহলে তো জানতাম সত্যিকারের কথা, কেউ ওই দিকে তাকাতো। আর একটা বলে শেষ করব, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963